স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আজ একটা অদ্ভুত ঘটনা আপনাদেরকে বলবো এবং একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত কিন্তু শুনবেন। ছোট ঘটনা, বিশেষ করে যেহেতু এটা ইউটিউব চলে যাচ্ছে সারা পৃথিবীর প্রতিটি প্রান্তে, কাজেই আমি অবশ্যই বলবো যে বাংলাদেশের নাগরিক যারা প্রতিবাদের ঝড় তুলেছেন, আন্দোলন করছেন তারা, এবং অবশ্যই শেখ হাসিনার দলের লোকেরা প্রত্যেকে শুনবেন, এবং যারা ভারতীয় আমার বন্ধুবান্ধব পরিচিত বা আমার যাদের কাছে পরিচিতি আছে তারা তো দেখবেনই। কিন্তু এই গল্পটির একটা খুব বেদনার গল্প, বুঝলেন। আমি গল্পটা ভালো বলতে পারি, কিন্তু এই গল্পের শেষ মুহূর্ত অবধি আপনাদেরকে কিন্তু দেখতে হবে। আপনাদের প্রত্যেককে নমস্কার, আদাব জানিয়ে শুরু করছি সেই গল্পখানি। 1971 সালের 26শে ডিসেম্বর পতাকা উঠেছিল বাংলাদেশের স্বাধীনতার পতাকা। কিন্তু আমরা 4 বছর আগে চলে যাব, 4 বছর কেন, আরো আগে চলে যাব। স্বাধীনতা পূর্বে ছোট্ট করে, তারপরে চলে আসব স্বাধীনতা আন্দোলন বাংলাদেশের যেটা হয়েছিল, মুক্তিযুদ্ধ আন্দোলন, সেই সময়টা। ছোট্ট একটা ঘটনা। একটি বাচ্চাটির নাম হচ্ছে অনিতা সেন। তার জন্ম হয়েছিল ঢাকা জেলার বিক্রমপুরের পূর্ব শিমুলিয়া গ্রামে। একেবারে খুব ছোট অবস্থাতেই কলকাতায় চলে আসেন এবং মানিকতলাতে বড় হতে থাকেন। ধীরে ধীরে গ্র্যাজুয়েশন করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে মাস্টার ডিগ্রি করেন, এবং তার শিক্ষিকা ছিলেন প্রয়াত সুচিত্রা মিত্র, মায়া সেন ইত্যাদি। অসাধারণ গান গাইতে পারতেন। এখন তার অনেকটাই বয়স হয়ে গেছে, কাজেই গানের কোনো প্রশ্ন নেই। তারা এই বাংলাতে সেটেলড হন। মুক্তিযুদ্ধের ঠিক বছর 4 আগে তার বিয়ে হয়, অনিতা সেনের বিয়ে হয় আমাদের ভারতীয় নৌসেনার লেফটেন্যান্ট কমান্ডার রজত কুমার সেন বা আর কে সেনের সঙ্গে। তারপরে তিনি অনিতা সেন হন। কাজেই তাকে কলকাতা ছেড়ে চলে যেতে হয়, এবং যেহেতু সেনাবাহিনীর চাকরি, নৌসেনার চাকরি, ফলে বিভিন্ন জায়গায় তাকে ঘুরে ঘুরে তার হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে হয়। এই ঘুরতে 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 1971 ডিসেম্বরের একেবারে গোড়াতেই, বা নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের গোড়াতেই কল আসে আর কে সেনের কাছে যে রেডি ফর দ্য ওয়্যার। তখন বাংলাদেশের যুদ্ধ এবং ভারতীয় সেনার তাতে যোগদান, এটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং আপনাদেরকে বলি যে সেই মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, যেতে ইন্দিরা গান্ধী নিজে ভারতীয় সেনাকে বিভিন্ন প্রান্তে পাঠিয়েছিলেন, সেটা শেষ পর্যন্ত ভারত পাকিস্তানের যুদ্ধে পরিণত হয়। এবং বাংলাদেশ তো তার একটা পার্ট বটেই, তাদের মুক্তিযোদ্ধারা তাতে লড়াই করেছিলেন। কিন্তু মুক্তিযোদ্ধাদের পাশে ভারতীয়রা যেমন দাঁড়িয়েছিলেন, তেমন ভারতের বিভিন্ন প্রান্তে পাকিস্তানিরা কিন্তু বম্বিং করেছিল। কাজেই তাদেরকে টাইট দেওয়ার জন্য বম্বে থেকে একটি ফ্রিগেট কি রকম জানেন তো, লম্বা বিরাট জাহাজ, যেখান থেকে এয়ারক্রাফট পর্যন্ত উঠতে পারে, সেরকম একটি ফ্রিগেট ছিল আইএনএস কুকরি। এটার নাম আপনারা অনেকেই জানেন। আইএনএস কুকরি খুব ডেঞ্জারাস আমাদের একটি ছিল, যুদ্ধজাহাজ ছিল। সেটা চলে যায় সোজা করাচি বন্দরে, এবং করাচি বন্দরের থেকে বারবার করে যে হামলাটা হচ্ছিল ভারতের উপর, এই আইএনএস কুকরি পরম বীরত্বে তছনছ করে দিয়ে আসে করাচি বন্দরের বিভিন্ন প্রান্ত, এবং একটি বড় প্রান্ত ভারতের দখলে চলে আসে। 1971 সালের দ্বিতীয় সপ্তাহ ভারত সেটা দখল করেছিল, এবং দখল করে আইএনএস কুকরি একদম পরম আনন্দে হৈ হৈ করতে করতে তার সেনাবাহিনী, নৌসেনা বাহিনীরা ফিরছিলেন বম্বের দিকে।
এখন যেটা মুম্বাই, এবং সেই জয়ের জন্য ইতিমধ্যেই র্যাডার থেকে শুরু করে বিভিন্ন শব্দ মাধ্যমে তাদেরকে কনগ্র্যাচুলেট করেছিল সেনাবাহিনী, যে দুর্দান্ত কাজ করেছো তোমরা। এই জাহাজের ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মোল্লা। তার কথা তো শুনেছেন, অসাধারণ ব্যক্তিত্ব। তো মোটামুটি করাচি থেকে বম্বের মোটামুটি ভাবে 60% চলে এসছে, প্রায় ভারতের কাছাকাছি পৌঁছে গেছে। একদম নৌসেনারা হৈ হৈ করে তারা মাতোয়ারা হইচই করছে যে এত বড় একটা যুদ্ধ জয় তারা করে ফিরছেন। হঠাৎ করে ফ্রিগেটটা যেন কেঁপে উঠল, প্রচন্ড একটি শব্দে কেঁপে উঠল ফ্রিগেটটি। তখন অবাক হয়ে গেলেন ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মোল্লা। তিনি বললেন যে ফ্রিগেটটা কাঁপলো কেন? জানা গেল যে একটি টর্পেডো এসে লেগেছে ফ্রিগেটের গায়ে, অর্থাৎ ফ্রিগেটের তলার যে জাহাজের নিচের অংশ, সেই অংশটি ফুটো হয়ে গেছে। মারাত্মক ঘটনা। এবার র্যাডারে যিনি বসেছিলেন তার কাছে যে র্যাডার ছিল সেটা একটা সার্টেন ডিস্টেন্স অবধি, ধরুন ওই 15 কিলোমিটার বা 18 কিলোমিটার ডিস্টেন্স থেকে যদি কোনো বিদেশি বা কোনো আক্রমণকারী পাকিস্তানের কোনো যুদ্ধজাহাজ আসে তাহলে সেটা র্যাডারে ধরা পড়বে। র্যাডারে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, কী হয়েছে? বলে স্যার ধরা তো পড়েনি, কোথা থেকে এই টর্পেডোটা মারলো? তার মানে আরও ডিস্টেন্স থেকে কোনো একটি টর্পেডো পড়েছিল, এবং বলতে বলতেই দ্বিতীয় টর্পেডোটি এসে লাগলো জাহাজের তলার দিকে। পুরো জাহাজ তখন দুলে গেছে। এখান থেকে তখন সংকেত বাণী পাঠানো হচ্ছে যে দ্রুত হেল্পিং শিপ পাঠাও, আমাদের জাহাজ কিন্তু ডুবতে চলেছে। তখন দৌড়াদৌড়ি, এদিক ওদিক কী করে সেভ করা যায়। জাহাজের একেবারে নিচের ডেকে, লোয়ার ডেকে বেশ কিছু সেনাবাহিনী ছিল। ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মোল্লা লেফটেন্যান্ট কমান্ডার আর কে সেনকে ডেকে বললেন, সেন তুমি ইমিডিয়েটলি থার্ড ডেকে চলে যাও, দেখো ওখানে কে আছে। লেফটেন্যান্ট কমান্ডার আর কে সেন জানতেন থার্ড ডেক বলে আর কিছু নেই জাহাজটায়, তার কারণ সেটা উড়ে বেরিয়ে চলে গেছে, এবং সেখানে যে সেনাবাহিনীর যারা ছিল তারা প্রত্যেকেই মৃত, ভেসে গেছে জলে। কিন্তু ক্যাপ্টেনের অর্ডার, এটা যুদ্ধের জায়গা। লেফটেন্যান্ট কমান্ডার আর কে সেন কিন্তু বুঝতে পেরেছিলেন যে তাকে মৃত্যুর দিকেই যেতে হবে, কিন্তু সিস্টেম ইজ সিস্টেম। যদি একটি লোকও বেঁচে থাকে তার জন্য লেফটেন্যান্ট কমান্ডার আর কে সেনকে তার দায় নিতে হবে। তিনি সেলিউট ঠুকে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে তলিয়ে গেলেন জলের মধ্যে, আর ফিরে এলেন না। এরপরে ঘটনা আরো সাংঘাতিক। হেল্পিং যুদ্ধজাহাজ চলে এলো সেখানে, এবং সেই যুদ্ধজাহাজ থেকে যারা যারা পারলো সেফ হয়ে তারা অন্য জাহাজটিতে গেল। একমাত্র ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মোল্লা বসে রইলেন ডেক চেয়ারে, পাইপটা ধরিয়ে। বলে স্যার চলুন, আর তো কেউ বেঁচে নেই। বলছে না, সেনকে তো পাঠিয়েছি নিজের ডেকে, ও যদি ফিরে আসে আমাকে, আই শুড হ্যাভ টু ওয়েট ফর হিম। তো বলছি কি বলছেন স্যার, নিচের ডেক তো উড়ে চলে গেছে। বলে যতক্ষণ না শেষ সৈন্যটার অবধি আমরা বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি যেতে পারি না, তোমরা চলে যাও, থ্যাংক ইউ, আই উইশ ইউ অল দ্য বেস্ট। তখন জাহাজ ডুবতে বসেছে। দূর থেকে ক্যাপ্টেন মোল্লা তার পাইপের মধ্যে তামাক ভরে তার পাইপটিকে জ্বালালেন, আর এই জাহাজটি যেতে যেতে দেখলো একদিকে যেমন লেফটেন্যান্ট কমান্ডার আর কে সেন তলিয়ে গেছেন জলের তলায়, তেমন মহেন্দ্রনাথ মোল্লা তার পাইপ খেতে খেতে তলিয়ে গেলেন জলের নিচে। স্যাক্রিফাইস। মহাবীর চক্র পেয়েছিলেন ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মোল্লা, আর অনিতা সেন তখন অপেক্ষা করছিলেন যে তার হাজবেন্ডের কি হলো। অনেক রাত্রে, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার বোধে 2-3 দিন আগে, তার কাছে খবর এলো যে লেফটেন্যান্ট কমান্ডার আর কে সেন ইজ নো লঙ্গার ম্যাডাম। খবরটা আর্মির তরফ থেকে দেওয়া হলো। এটাই নিয়ম, এটাই দস্তুর। দিশাহারা হয়ে পড়লেন, কেউ নেই, আত্মীয় স্বজন, হাজবেন্ড চলে গেছে। সে এক ভয়াবহ অবস্থা অনিতার। কলকাতাতে তার বাপের বাড়িতে খবর হলো। তার বড়দি এবং তার দাদার সঙ্গে সঙ্গে এবং তার আরেক জামাইবাবু সঙ্গে সঙ্গে এয়ার টিকিট কাটলেন পরের দিন ভোরের ফ্লাইটে, যে মুম্বাই থেকে অনিতাকে নিয়ে আসতে হবে। সে একা বসে রয়েছে, সে রাতের কথা চিন্তা করুন।
এবং আপনারা ভাবতে পারবেন না যে অনিতা সেন তখন ভেঙে পড়েছেন। ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মোল্লার স্ত্রী এসে তাকে সান্ত্বনা দিচ্ছে। তারপরে তাকে কলকাতায় নিয়ে আসা হলো এবং কলকাতায় নেমে তিনি জানতেন যে তার বৃদ্ধ পিতা তখনও বেঁচে, মা বেঁচে। তাকে যখন গাড়ি থেকে নামলেন তিনি তার বাপের বাড়ির দরজায়, তখন তিনি ঠিক এইভাবে এসছেন, চুপ 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 চুপ, কেউ কান্নাকাটি করো না, বাবায় কান্তাসে, বাবায় ভয় পাইয়া যাইব। তো ধীরে ধীরে অনিতা সেনকে নিয়ে বাড়িতে আসা হলো। একটা থমথমে আবহাওয়া বা বাতাবরণ, এবং এই বাতাবরণের থেকে অনিতা সেন সেদিনকে দুপুরবেলা যখন খেতে গেলেন, তখন তার সামনে খাবারের বাটিটি যখন দেওয়া রয়েছে, তখন তিনি বললেন যে আমি মাছ খামু না। আমি জানি সে দৃশ্য। বলে, তুই বীরের শহীদের বউ, তুই কি কইতেছস, খায়া নে। তারপর অনেকগুলো দিন পার হয়ে গেছে। অনিতা সেনকে আর কে সেন, প্রয়াত লেফটেন্যান্ট কমান্ডার আর কে সেনের জন্য বীরচক্র দেওয়া হলো। তখন প্রেসিডেন্ট ছিলেন ভিবি গিরি। ভিবি গিরির হাত থেকে তিনি সেই পুরস্কার নিতে গেলেন এবং পুরস্কারটি গ্রহণ করলেন। ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা। ইন্দিরা গান্ধী শ্রীমতী সেনকে ডেকে আলাদা করে বললেন, অনিতা, নট টু ওরিড, উই আর উইথ ইউ, আই এম স্পেশালি উইথ ইউ। ইফ ইউ ফিল এনিথিং রং, এনি প্রবলেম, ইউ ক্যান কল মি ডাইরেক্টলি। দ্যাট ওয়াজ ইন্দিরা গান্ধী। তারপর অনেকগুলো দিন কেটে গেছে। তাদের কোনো সন্তান ছিল না। স্বয়ংসম্পূর্ণ মহিলা দাপুটে ধীরে 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 তার জীবনযাত্রা চালু করলেন, ছোটোখাটো ব্যবসা করলেন, ভাইপো ভাইজিদেরকে মানুষ করলেন। বিশেষ করে ভাইপোর প্রতি তার একটা অসম্ভব টান ছিল। করতে করতে 50টি বছর কেটে গেছে। এই 50 বছর বাদে ফের বাংলাদেশে শেখ হাসিনা একটি শহীদ তর্পণ ইত্যাদি অনুষ্ঠান করলেন। অনিতা সেন তার ভাইপোকে ডেকে বললেন, ওরা তো আমারে ডাকলো না, এই যে হাসিনা অনুষ্ঠান করতেছে। তার ভাইপো বললো, ছাড়ো তো, যা করছে করছে, তোমার ভাবার কি আছে। এই অবধি গল্পটি। খুব আশাহত হয়েছিলেন। হাসিনার এই ব্যবহারেও তিনি দুঃখ পেয়েছিলেন। কিন্তু ভারতবর্ষ থেকেই বা তাকে কোন সম্মানটা দেওয়া হয়েছে? তিনি কলকাতার মানুষ। দীর্ঘ বামফ্রন্টের জমানায় ঘটনাটি ঘটেছে, যা তারপরে কই কেউ তো তার খবর নিতে আসেননি। দমদম পার্কের একটি বাড়িতে তিনি থাকেন, নিজের খরচা নিজে চালান, তার ভাইপো ভাইজিদেরকে বড় করেছেন, খবর কেউ রাখেনি। 50 বছর বাদে ওই সময়টা, মানে 2021-এ, তখন কোভিড টাইম, তার ঠিক একটি বছর বাদে 51তম বর্ষে আবার কিন্তু ভারতীয় নৌসেনা এবং সেনাবাহিনী, না একেবারেই কেন্দ্রীয় সরকার নয়, নরেন্দ্র মোদী নয়, একদম সেনাবাহিনী তাকে ডেকে পাঠালেন। এর মধ্যে 25 বছরের মাথায় তাকে একবার সম্বর্ধিত করা হলো হায়দ্রাবাদে। তিনি তার মেজ দাদাকে নিয়ে গিয়েছিলেন, সেখানে সম্বর্ধিত হয়েছিলেন। আবার 50 বছরে হয়নি বলে 51তম বর্ষে ওই যে ইন্ডিয়া গেট যেটা দেখেন, যেখানে নেতাজির মূর্তি লাগানো হয়েছিল, সব ভেঙে নাম লেখা হয়েছিল যারা শহীদ হয়েছেন, যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, সেখানে রেড কার্পেট পেতে সম্মান দেওয়া হলো বহু যুদ্ধ ফেরত স্বামীহারা বীরাঙ্গনা মহিলাদের। এবং সেখানে রেড কার্পেটের উপর দিয়ে হাঁটতে হাঁটতে অনিতা সেন দেখলেন তার স্বামীর নামটি খোদাই করা রয়েছে, লেফটেন্যান্ট কমান্ডার আর কে সেন। তিনি সেটা দেখে চলে আসলেন। এখন তো অনেকটাই শক্ত হয়ে গেছেন। আপনারা বিশ্বাস করুন, আমি প্রত্যেকটা মিডিয়াকে খবর দিয়েছিলাম এটার। একটি মিডিয়া এলো, ফর্চুনেটলি সেটা আমাদেরই মিডিয়া,
যাকে হয়তো আপনাদের অনেকেরই অপছন্দ, ক্যালকাটা নিউজ, তারা অনিতা সেনের একটা ইন্টারভিউ নিয়েছিলেন, যে স্যাক্রিফাইসের 51তম বর্ষে তারা একটা ইন্টারভিউ নিয়েছিলেন। এখানকার স্থানীয় বিধায়ক ইত্যাদিদেরও খবর দিয়েছেন, না মমতা বন্দ্যোপাধ্যায়কে খবর দেওয়া হয়নি, সত্যি কথাই বলছি। মাত্র দুজন ব্যক্তি বর্তমান সরকারের সম্মান জানিয়েছিলেন অনিতা সেনকে, তাদেরকে কৃতজ্ঞতা জানাই আজকের দিনে। একজন হচ্ছেন কুণাল ঘোষ, তাকে নিয়ে বহু বিতর্ক, বহু কিছু। কুণাল বাবুকে বললাম যে এরকম একটি ঘটনা দমদম পার্কে তিনি রয়েছেন, বলে নট টু ওরিড, আমি এখনই খবর নিচ্ছি। সঙ্গে সঙ্গে তার বিশ্ব বাংলার সাংবাদিককে পাঠিয়ে বিশ্ব বাংলাতেই মস্ত বড় খবর করলেন। তারপরে আর অন্য কেউ আসেননি, আর এসছিলেন সেই কলকাতা পুরসভার অনন্যা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে আমি দেখতে যাব অনিতা সেনকে, আপনি নিয়ে যাবেন? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই। তাকে নিয়ে এসেছিলাম অনেক রাত্রে, তিনি প্রণাম করে অনিতা সেনকে জড়িয়ে ধরে অনেক গল্প করলেন। অনিতা সেন আমার ছোট পিসি, আমি তার ভাইপো। আজ এত বছর বাদে যখন বাংলাদেশের তাণ্ডব হচ্ছে, আমি আমার এই ছোট পিসির হাতে মানুষ, আমার ভালো মন্দ সমস্ত তার হাতে, এবং আমার ছোট বোনেরও। আমরা খুব ছোটবেলা আমাদের মাকে হারাই, কিন্তু হারিয়েও ছোট পিসির কাছেই আমরা বড় হয়েছি, আদর আহ্লাদ সব করেছি। এখনো তিনি আমি যেখানে বসে এই লাইফটা করছি তার ঠিক নিচের তলায় তিনি বসে হয়তো টিভি দেখছেন বা কিছু করছেন। আজকেও যখন আমি অফিসের দিকে যাই তখন বলে, কিরে টিফিন নিছস, তোর ক্ষুধা টুধা পায় না, খাবার নিয়ে যা। এই হচ্ছে আমাদের ভারতের বীরাঙ্গনা, যিনি তার স্বামীকে হারিয়েছিলেন বাংলাদেশ যুদ্ধে, বাংলাদেশকে স্বাধীন করার যুদ্ধে, অনিতা সেন। আজ অনিতা সেনের মধ্যে একটা প্রশ্ন তো জাগতেই পারে যে হ্যাঁ ঠিক আছে, সেদিনকে শেখ হাসিনা তাকে সম্মান দেয়নি ঠিকই, কিন্তু কি করে আজকে যে তাণ্ডব বাংলাদেশে চলছে এবং এই স্বাধীনতা সংগ্রামীদের বা তার সংগ্রামকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। স্বাধীনতা সংগ্রাম কেন, তাদের আন্দোলন চলবে, তাদের আন্দোলন মানে একেবারে সীমাবদ্ধতার জায়গা ছাড়িয়ে যা খুশি চলবে, ভেঙে চৌচির করে দেবে সবকিছু। একে খুন, ওকে খুন, এখানে মৃত্যু, ওখানে মৃত্যু, বাংলাদেশের খবর পাচ্ছি। কিন্তু একটি কথা আজকে বলতে ইচ্ছা করছে, যেটা যে আমার পিসেমশাইও কিন্তু প্রাণ দিয়েছিলেন এই বাংলাদেশ স্বাধীনতার জন্য। তাই বিনীত অনুরোধ বাংলাদেশের আন্দোলনকারীদের কাছে, যে যখন আন্দোলন করছেন একবার ভাববেন এই অধম ভারতীয়র পিতৃসম পিসেমশাই লেফটেন্যান্ট কমান্ডার আর.কে. সেন কিন্তু আপনাদের দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছিলেন। তাই হইচই করে খুন খারাপি করার আগে একটিবার ভাববেন। এইটুকু অনুরোধ রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, আদাব।